দহরিয়াতে শুভেন্দু অধিকারীর পিএ খুনের ঘটনা এবং পিএ চন্দ্রনাথ রথ, যাকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। আর এই খুনের ঘটনার পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। মধ্যমগ্রামের দোহারিয়ায় বাড়ির একেবারে কয়েক মিটারের মধ্যে শুট আউটের ঘটনা ঘটে। শুভেন্দু অধিকারীর পিএর গাড়ি আটকে দুষ্কৃতীদের গুলি আর মৃত্যু নিশ্চিত করতে 12 থেকে 16 রাউন্ড গুলি চালানো হয়। চন্দ্রনাথের মাথা, বুক ও পেটে গুলি লাগে। হাসপাতালে নিয়ে গেলে শুভেন্দুর পিএকে মৃত ঘোষণা করা হয়। ঠিক কি ঘটেছিল গতকাল আরো ডিটেল একটু জানার চেষ্টা করি। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, গতকাল ঠিক ওই 10:10 থেকে 10:25 যে ভয়ঙ্কর ঘটনা ঘটে, ঠিক কি ঘটেছিল একবার জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, আমি এই মুহূর্তে রয়েছি দোহারিয়াতে, যেখানে ঘটনাস্থল, সেখানে এই মুহূর্তে ইতিমধ্যেই পুলিশ রয়েছে। ঠিক এই জায়গাতেই যখন বাড়ি ফিরছিলেন চন্দ্রনাথ রথ, সেই সময় তার গাড়ি আটকে দেওয়া হয়। আমি একবার আরো একটি ছবি দেখাতে বলে এই মুহূর্তে ক্যামেরা পার্সনকে, কেন্দ্রীয় বাহিনীর যারা সিনিয়র অফিসিয়াল যারা রয়েছেন তারা এই মুহূর্তে ঘটনাস্থলে এসছেন এবং তারা যেহেতু কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করা রয়েছে, তারা ডিপ্লয়মেন্ট তারা দেখে নিচ্ছেন। কারণ যেহেতু এখনো পর্যন্ত মডেল কোড অফ কন্ডাক্ট রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে বিভিন্ন এলাকাতে, সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর যা সিনিয়র অফিসিয়াল যারা রয়েছে তারা কিন্তু ঘটনাস্থলে এসে তাদের যে ডিপ্লয়মেন্ট রয়েছে সেই ডিপ্লয়মেন্ট দেখে নিচ্ছে। আমি যে বিষয়টিতে বলছিলাম যে অমিতাভ রথের গাড়ির সামনে একটি 4 চাকা গাড়ি এসে দাঁড়ায় এবং সেই 4 চাকা গাড়ি থেকে আততায়ী নামার পর চন্দ্রনাথের গাড়ির কাজ যেহেতু তোলা ছিল, একদম কাছে বন্দুক ঠেকিয়ে পুরো কিন্তু গুলি চালানো হয়। যে কাচের যে গর্ত তৈরি হয়, সেই গর্ত দিয়ে ক্রমাগত গুলি চালানো হয়েছে, এমনটা কিন্তু পুলিশ তরফে দাবি করা হচ্ছে। চন্দ্রনাথের পাশাপাশি চন্দ্রনাথের পাশে যে ডান দিকে তার যে ড্রাইভার ছিল, সেই ড্রাইভারও কিন্তু বুলেট ইঞ্জুরি রয়েছে, তার এই মুহূর্তে চিকিৎসা চলছে এবং ইতিমধ্যে অস্ত্রোপচার হয়েছে। তবে এই খুনের নেপথ্যে কারা রয়েছে তাদের কিন্তু ইতিমধ্যেই খোঁজ করা শুরু হয়েছে পুলিশের তরফে। এবং জানিয়ে রাখবো যে 4 চাকা গাড়িটি নিয়ে আসা হয়েছিল, সেই 4 চাকা গাড়ির সাথেও আরো 2টি বাইক ছিল, যে বাইক দুটি ব্যবহার করা হয়েছে আততায়ীদের পালানোর ক্ষেত্রে। সেক্ষেত্রে ঘটনাস্থল, এই যে ঘটনাস্থল যেখানে পুলিশ রয়েছে, কর্ডন করা রয়েছে। তুমি যে ঘটনাস্থলের সামনে থেকে রয়েছে, একেবারে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে আমরা দর্শকদের সেটা দেখাচ্ছি। মৃত্যু নিশ্চিত করার জন্য 12 থেকে 16 রাউন্ড গুলি চালানো হয়েছিল এবং সেই জায়গায় এখন এই ঘটনাস্থলে এখনো পর্যন্ত তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গুলির খোল। একেবারে জনিয়া, আমি ক্যামেরা পার্সনকে সরাসরি একবার দেখানোর জন্য বলবো জায়গাটি। দেখো, এই মুহূর্তে পুলিশের তরফে কর্ডন করে দেওয়া হলো। আমরা এই নিউজ 18 বাংলার প্রথম দেখিয়েছিলাম যে এখনো পর্যন্ত সকালে বুলেটের খোল বা কার্টিজের যে খোল সেটা কিন্তু পড়ে রয়েছে। সেক্ষেত্রে এই মুহূর্তে নিউজ 18 বাংলাতে সেই খবর সম্প্রচার হওয়ার পরে পুলিশের তরফে তৎপরতা দেখা গেল, পুলিশ এসে জায়গাটা কর্ডন করে দিয়েছে এবং এখনো পর্যন্ত সকালে এই যে দেখাবো, এখনো পর্যন্ত এই যে বুলেটের খোল কিন্তু এখানে পড়ে রয়েছে এবং এই জায়গাটি কিন্তু কর্ডন করে দেওয়া হয়েছে পুলিশের তরফে। এবং জানিয়ে রাখবো যে বেশ কিছু যে গুলি, বেশ কয়েক রাউন্ড গুলির কথা যে বলা হচ্ছে, সেক্ষেত্রে ঘটনাস্থল থেকে প্রায় 100 মিটার দূরে এখনো পর্যন্ত বুলেটের খোল কিন্তু পড়ে রয়েছে। এবং রাতে প্রত্যক্ষদর্শীরা যে তাদের যে স্টেটমেন্ট, তাদের যে বয়ান ছিল, তা থেকে তারা যেটা বলছেন, তারা কয়েক রাউন্ড তারা গুলির শব্দ শুনতে পেয়েছিলেন এবং তার অমিতাভ চন্দ্রনাথ রথের যে শরীরে একাধিক জায়গাতে কিন্তু বুলেট ইঞ্জুরি, বিশেষ করে পেটে, বুকে কিন্তু বুলেট ইঞ্জুরি মার্ক রয়েছে। এছাড়া তার যে একেবারে এই যে গুলি লেগেছে একের পর এক, চন্দ্রনাথের 5টি গুলি লাগে এবং ইতিমধ্যেই আমরা জানি যে রাতেই তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, মৃত ঘোষণা করা হয়। বারাসত মেডিকেলে নিহত চন্দ্রনাথের ময়না তদন্ত এবং সে বিষয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। জিয়াউল রয়েছে আমার সঙ্গে, জিয়াউলের কাছ থেকে জানবো। তবে তার আগে আরো একবার জানাই আপনাদের, ময়না তদন্তের জন্য ইতিমধ্যেই 3 সদস্যের টিম গঠন করা হয়েছে। বারাসত মেডিকেলেই হবে ময়না তদন্ত নিহত চন্দ্রনাথ রথের। এই যে 12 থেকে 16 রাউন্ড গুলি চালানো হয়, এর মধ্যে 5টি গুলি লাগে চন্দ্রনাথের। আর একটু ডিটেল জানার চেষ্টা করি এই ময়না তদন্ত সম্পর্কে, পোস্টমর্টম নিয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত জিয়াউল।
এখনো পর্যন্ত অর্থাৎ 3 সদস্যের অর্থাৎ এই যে মেডিকেল টিম, সেই টিম কিন্তু এই অর্থাৎ এই ময়নাতদন্ত করবেন। ইতিমধ্যে কিন্তু 10টা অর্থাৎ 9:55 নাগাদ কিন্তু মেডিকেল টিম অর্থাৎ এবং অর্থাৎ এই মৃত সেখানে কিন্তু ঢোকানো হয়েছে। ফলে 10:30টার সময় কিন্তু শুরু হবে ময়নাতদন্ত, এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ফলে এই মুহূর্তে কিন্তু অর্থাৎ এই অর্থাৎ তার ভাই অর্থাৎ তিনি কিন্তু একেবারে মেদিনীপুর থেকে এসেছেন, এই মুহূর্তে তিনিও কিন্তু মর্গে গেছেন। কিন্তু যেভাবে অর্থাৎ হাড়হিম হত্যাকাণ্ড এবং যেভাবে খুব কাছ থেকে গুলি করা হয়েছে, এখনো পর্যন্ত যেটা হাসপাতাল সূত্রে খবর যে 6টি বুলেট তার শরীরে লাগে। একটি হচ্ছে আইফোনে গেঁথে যায় এবং বাকি 5টি শরীরের অংশ অর্থাৎ একটি মাথা, ঘাড় এবং বুকে একাধিক জায়গায় কিন্তু লাগে। মোট 6টি বুলেট কিন্তু তার শরীরে লাগে। তারপরেই কিন্তু সেই আহতরা সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু একাধিক সিসিটিভিতে নজর রাখা হয়েছে। এখনো পর্যন্ত সিসিটিভি ফুটেজ, একাধিক যে সিসিটিভি ফুটেজ যে রাস্তা রয়েছে, সেই রাস্তা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কি কারণে এই খুন করা হয়েছে। ফলে এত কাছ থেকে একেবারে শুভেন্দুর যে আপ্তসহায়ক তাকে খুন করা হয়েছে। ফলে তার মৃতদেহ এখানে বারাসাত মর্গে রাখা হয়েছিল। এই মুহূর্তে কিন্তু বারাসাত মর্গ থেকে অর্থাৎ যে ফ্রিজাবে রাখা হয়েছিল সেখান থেকে কিন্তু যে বারাসাত মর্গ অর্থাৎ যেখানে পোস্টমর্টম হবে অর্থাৎ ময়নাতদন্ত হবে, সেই মর্গে তুমি দেখতেই পাচ্ছ একেবারে পুলিশি নিরাপত্তা অর্থাৎ একেবারে বাহিনী রয়েছেন এবং রাজ্য পুলিশ রয়েছেন। ফলে সেখানেই কিছু আগেই কিন্তু সে মৃতদেহ সেখানে ঢোকানো হয়েছে। ফলে এখনো পর্যন্ত প্রায় 20 মিনিট অতিক্রান্ত। ফলে ভিতরে ময়নাতদন্তের কাজ চলছে ইতিমধ্যেই। অর্থাৎ তার ভাইও কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছেন। ফলে যেভাবে অর্থাৎ এই খুন করা হয়েছে এবং নৃশংস হত্যা করা হয়েছে বলা হচ্ছে। ফলে খুব কাছ থেকেই পরপর তাকে লক্ষ্য করে গুলি করা হয় এবং তার মৃত্যু নিশ্চিত করার পরেই কিন্তু তারা বাইক নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, এমনটা কিন্তু জানা যাচ্ছে। কিন্তু যেভাবে যেভাবে এই খুনের ঘটনা সামনে আসছে এখনো পর্যন্ত তাতে একটা বিষয় স্পষ্ট যে খুব পরিকল্পনা করে খুন করা হয়েছে। তার কারণ এই যে গাড়ি আটকানো হলো, তারপর সেখানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হলো, তারপর বাইক নিয়ে বেরিয়ে যাওয়া হলো। কিন্তু কিভাবে জানা গেল যে এই সময়ে আসবেন চন্দ্রনাথ, কোথা থেকে আসবেন, কিভাবে আসবেন, কোন সময় আসবেন, এই প্রশ্নগুলো তো ইতিমধ্যেই দানা বাঁধতে শুরু করেছে। অমিত রয়েছে আমার সঙ্গে, অমিতের কাছ থেকে জানবো। অমিত, শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন একেবারে পরিকল্পনা মাফিক খুন এবং যা দেখা যাচ্ছে খালি চোখে তাতে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু এই যে কখন আসবেন, কখন যাবেন, কোন রাস্তা দিয়ে আসবেন, কখন বাড়ি ঢুকবেন, এর জন্য তো একেবারে রেকি করা প্রয়োজন। একেবারে দেখো, খুনটি যে পরিকল্পনা মাফিক হয়েছে তার কয়েকটা বিষয় ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকদের বিষয়টি কিন্তু ইতিমধ্যে ভাবাচ্ছে। সেক্ষেত্রে প্রথম যে বিষয়টি ভাবাচ্ছে সেটি হচ্ছে যে গাড়িটি ব্যবহার করা হয়েছে সেই গাড়িটি এই এলাকাতে কখন থেকে ছিল। সেক্ষেত্রে 3:57 বিকেল 3:57 এই দোহারিয়া থেকে 2 থেকে 2.5 কিলোমিটার দূরে দোলতলা কাছে যে সাহারা ব্রিজ রয়েছে সেখানে প্রথম 4 চাকা গাড়িটিকে দেখা যায় বিকেল 3:57 এবং ঘটনা ঘটছে রাত্রি 10:30টার সময়। অর্থাৎ মাঝে যে প্রায় 6 ঘন্টা যে সময় পাওয়া যাচ্ছে, এই 6 ঘন্টা তাহলে আততায়ীরা কি অপেক্ষা করছিলেন, এটা তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছেন। আততায়ীরা সুনিশ্চিত ছিলেন বা তারা জানতেন যে রাত্রে এই সময়টা অর্থাৎ 10টা 10:30টার সময় হয়তো চন্দ্রনাথ এই রাস্তা ধরেই তিনি ফিরে যান তার বাড়িতে। স্বাভাবিকভাবেই তাহলে এই এলাকাতেই তারা অপেক্ষা করছিলেন, এটা তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে। অন্যদিকে এসকেপ রুট বলতে ঘটনাস্থল, আমি আরও একবার ক্যামেরা পার্সনকে বলবো, এই সেই ঘটনাস্থল যে ঘটনাস্থল থেকে দুদিক দিয়ে কিন্তু পালিয়ে যাওয়া যেতে পারে ঘটনা ঘটানোর পর। একটি ঘটনা যেখানে ঘটেছে সেখান থেকে ব্যাক সাইড অর্থাৎ পেছন দিকে যদি কেউ বেরিয়ে যাওয়ার চেষ্টা করে বাইক নিয়ে, তাহলে সে সোজা বেরিয়ে এখান থেকে 250 মিটার দূরে 250 থেকে 300 মিটার দূরে যশোর রোডে সে বাইক নিয়ে অনায়াসে উঠে যেতে পারে। অন্যদিকে আরও একটি রুট, যে রুটটি বারবার তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে, সেটি হচ্ছে ঘটনা ঘটানোর পর এই সোজা গেলে হচ্ছে চন্দ্রনাথের ফ্ল্যাটের দিকে যাওয়ার পথে হাতের বাঁ দিকে আরো একটি গলি রয়েছে, সেই গলি দিয়ে গেলেও যশোর রোডে উঠে যায়, বা ডান দিকে যদি বেরিয়ে যাওয়া যায় ভেতর দিয়ে চলে যাওয়া যায় হচ্ছে নিউ টাউন রাজারহাটের দিকে। আর এই রুটটা ব্যবহার করা হয়ে থাকতে পারে কারণ আর একটা কারণে ভাবাচ্ছে, সেটি হচ্ছে ঘটনাস্থল থেকে 100 মিটার দূরে কিন্তু এখনো পর্যন্ত বুলেটের খোল পড়ে রয়েছে। তাহলে এই জায়গাটা তদন্তকারী আধিকারিকদের এই বিষয়টি ভাবাচ্ছে, তাহলে কি ঘটনা ঘটানোর পর অর্থাৎ চন্দ্রনাথকে খুন করার পর তারা যখন পালিয়ে যাচ্ছিলেন তখন কি তাহলে তারা কি ব্ল্যাঙ্ক
ব্ল্যাঙ্ক ফায়ার করলেন, এই কারণে কি এখানে বুলেটের খোল পড়ে রয়েছে, এই বিষয়টি কিন্তু তদন্তকারী আধিকারিকদের ভাবাচ্ছে। সেক্ষেত্রে এখান থেকে গলি থেকে এই যে রাস্তা, এই দোহারিয়ার এই রাস্তা থেকে বেরোনোর বেশ কয়েকটি যে রুট রয়েছে, সেক্ষেত্রে দুটো রুট যেমনটা বলছিলাম যে সরাসরি ওঠা যেতে পারে হচ্ছে যশোর রোডে। যশোর রোডে ওঠার পরে বাদিক গেলে বা মধ্যমগ্রাম মোড় থেকে টুয়ার্ডস কল্যাণী এক্সপ্রেস হয়ে চলে যাওয়া যেতে পারে নদিয়ার দিকে, বা কল্যাণী এক্সপ্রেস হয়ে বাদিক গেলে সোজা চলে যাওয়া যেতে পারে বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে ডানকুনির দিকে বা দক্ষিণেশ্বর দিকে চলে যাওয়া যেতে পারে। অন্য একটি রুট যাচ্ছে যশোর রোডে উঠে বাদিকে বেরোলে সেই রাস্তা চলে যাচ্ছে, সোজা চলে যাচ্ছে হচ্ছে এয়ারপোর্টের দিকে। এয়ারপোর্ট থেকেও কিন্তু বেলঘড়িয়া এক্সপ্রেস ধরা যেতে পারে। অন্যদিকে বারাসাতের দিকে গেলে বারাসাত থেকে কিন্তু খুব সহজেই আমডাঙ্গা হয়ে কৃষ্ণনগর নদিয়া এদিকে চলে যাওয়া যেতে পারে রানাঘাটের দিকে। অন্যদিকে চলে যাওয়া যেতে পারে সীমান্তবর্তী দুটি জায়গা, একটি হচ্ছে বনগা বা বসিরহাট। একেবারে আমি ঠিক বলছো তুমি, এক একটা রুট যেভাবে বলছিলে তাতে পালানোর ছক আগে থেকে করে রেখেছিল, ঠিক যেভাবে কিভাবে রাস্তার মুখেই আটকে দেওয়া হবে এসইউভি গাড়িকে, সাদা গাড়ি কিভাবে আটকাবে চন্দ্রনাথের গাড়িকে, সেটাও যেরকম আততায়ীরা ভেবে রেখেছিলেন। জিয়াউলের কাছ থেকে জানতে চাইবো, জিয়াউল একেবারে বাড়ি থেকে ফ্ল্যাট থেকে 50 মিটারের দূরত্বের মধ্যে কোথাও গিয়ে 8 ঘাট বেঁধে রাখা হয়েছিল, রেকি করা হয়েছিল, 3:57 থেকে আততায়ীরা ওয়েটও করছিলেন। ये देखिए इनको जो देख रहे हैं आप, ये उनके भाई के साथ आए हैं और सभी की आंखों में आंसू हैं। একদম দেখো, তার কারণ একেবারে অর্থাৎ দোহারিয়া, অর্থাৎ যশোর রোডের উপরে দোহারিয়া, সেখান থেকে মাত্র 700 মিটার দূরেই 500 মিটার দূরেই কিন্তু এই একেবারে চন্দ্রনাথ রথের সেখানে কিন্তু বাড়ি, এবং সেই বাড়ির ঠিক 50 মিটার আগেই কিন্তু তাকে সেখানে গুলি করা হয়। অর্থাৎ আততায়ীরা সেখানে বসেছিলেন এবং যে সাদা গাড়ির কালো কাজ দেওয়া গাড়ি, ফলে চন্দ্রনাথ কোথায় বসে রয়েছে সেটাও কিন্তু নিশ্চিত করেন এই আততায়ীরা। এবং অনেক আগে থেকে কিন্তু সেখানে রেকি করে সেখানে ছিলেন। তার কারণ কখন তিনি ঢুকবেন, অর্থাৎ যে 10:20 নাগাদ যিনি ঢুকলেন, এটা কিন্তু একেবারে তারা নিশ্চিত ছিলেন যে অর্থাৎ এই গাড়িতে এই সময় কিন্তু আসবেন। এবং চন্দ্রনাথ এটাও জানা যাচ্ছে যে মেদিনীপুরে বাড়ি হলেও তিনি কিন্তু মাঝে সাঝে কিন্তু এখানে আসতেন এবং সবসময় এখানে থাকতেন না। ফলে কালকে যে তিনি এখানে আসবেন সেটাও কিন্তু দুষ্কৃতীরা আগে থেকে জানতে পেরেছিল, এবং জানার পরেই তারা কিন্তু সেখানে ওত পেতে বসেছিলেন। এবং তুমি যেমনটি বলছিলে, প্রায় 3টের পর থেকে তারা কিন্তু এলাকায় রেকি করেছে। তার কারণ অত্যন্ত জনবহুল এলাকা এই দোহারিয়া এলাকা, মধ্যমগ্রাম থেকে বারাসাত, মধ্যমগ্রাম থেকে একেবারে এয়ারপোর্ট প্রায় 4 কিলোমিটার রাস্তায়, সেখানে প্রায় 100-র বেশি কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে। এই ধরনের একটা হাই সিকিউরিটি জোন এবং সবসময় জনবহুল এলাকা, সেখানেই কিন্তু আততায়ীরা বেছে নেয়। তার কারণ ওই যে অর্থাৎ দোহারিয়া থেকে 700 মিটারের মধ্যে তার বাড়ি, এবং সেই বাড়িটা যে জায়গাটা আততায়ীরা বসেছিল অন্ধকারের ছিল, কিছুটা হলেও সেখানে অন্ধকার, অর্থাৎ যে লাইট পোস্ট, সেই লাইট পোস্ট বেশ কয়েকটি লাইট পোস্ট কিন্তু অন্ধকার ছিল। ফলে সেই জায়গাটায় আগে থেকে কিন্তু তারা ওত পেতে বসেছিলেন। এবং যে 4 চাকা গাড়ি, যখন স্করপিও গাড়ি ঢোকে এবং তার আগেই এই স্করপিও গাড়িতে সামনেই কিন্তু এই 4 চাকা গাড়িটি কিন্তু আটকে দেয়, এবং তারপরে সেখান থেকে এসে এলো পাতারি প্রায় 12 থেকে 16 রাউন্ড কিন্তু গুলি চালায়। এবং গুলি চালানোর পরেই কিন্তু একেবারে মৃত্যু নিশ্চিত করার পরে কিন্তু তারা বাইকে করে সেখান থেকে চম্পট দেয়। এবং তোমাকে এটাও জানিয়ে রাখবো, তার কারণ তারা এই দুষ্কৃতীরা অলিগলি, মধ্যমগ্রামের অলিগলি রাস্তা কিন্তু তারা চিনতেন। তার কারণ দোহারিয়া থেকে যে রাস্তা ঘটনাস্থল চন্দ্রনাথের বাড়ি, ফলে সেটা কিছুটা হলেও গলি রাস্তা, ফলে সেই গলি রাস্তা কিন্তু তারা চিনতেন। এবং তারা সেই গলি রাস্তা ঘটনা ঘটানোর পরে তারা সেখান থেকে একেবারে দোহারিয়া, একেবারে শুধু রাস্তা চেনা, একেবারে 8 ঘাট কষে আসা সেটুকুই নয়, যে গাড়ি করে তারা এসেছিল সেই গাড়ির নাম্বার প্লেট সেটা পর্যন্ত ভুয়ো। একেবারে ছক কষেই যে শুভেন্দু অধিকারীর পিএ কে খুন করা হয়েছে তা একেবারে পরতে পরতে কোথাও গিয়ে স্পষ্ট হচ্ছে। একের পর এক ঘটনা যদি সাজানো যায়, অমিত রয়েছে আমার সঙ্গে, অমিতের কাছ থেকে জানতে চাইবো, অমিত, নাম্বার প্লেট তো ভুয়ো একদিকে, চেসিস সেটাও কি ভুয়ো, সেটাও কি টেম্পার্ড করা হয়েছিল? দেখো, নাম্বার প্লেট গাড়িতে যেটি ব্যবহার করেছে সেটি কিন্তু ভুয়ো, কারণ যে নাম্বার প্লেট ব্যবহার করা হচ্ছে সেই নাম্বার প্লেট যদি এক্সামিন করা হয়েছে পুলিশের তরফে, দেখা যাচ্ছে ওই নাম্বার প্লেটটির রেজিস্ট্রেশন পাওয়া যাচ্ছে হচ্ছে শিলিগুড়িতে। অন্যদিকে নাম্বার প্লেটটি ভুয়ো হিসেবে ব্যবহার করা হয়েছে। এছাড়া গাড়ির চেসিস নাম্বার কিন্তু বিকৃত করা হয়েছে, আততায়ীরা তাই করেছে। কারণ যে 4 চাকা গাড়িটি ধরা পড়েছে সেই গাড়ির আসল মালিককে বা যে গাড়িটির রেজিস্ট্রেশন কোথায় হয়েছে সেটা যদি জানা সম্ভব হয় চেসিস নম্বর ধরে, সেই চেসিস নম্বরই কিন্তু বিকৃত করে দেওয়া হয়েছে। অর্থাৎ গাড়ির ইঞ্জিনে থাকা চেসিস নাম্বারকে ঘষে দেওয়া হয়েছে, তারপরে নিকেলিং করে দেওয়া হয়েছে। অন্যদিকে গাড়ির গেটে বা 4 চাকা গাড়ি যে গেটে এবং বডিতে যে চেসিস নাম্বার ছিল সেই চেসিস নাম্বারগুলো কিন্তু একদম পুরো ঘষে ফেলা হয়েছে, যাতে গাড়িটি ধরা পড়লেও গাড়ির আসল মালিককে, গাড়িটি কোথা থেকে রেজিস্ট্রেশন, কোন
আরটিওতে গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছে কিছুই যাতে পুলিশ যাতে জানতে না পারেন, এই কারণেই পুরোটা পরিকল্পনা করা হয়েছে। সেই জায়গা থেকে পুলিশ বারবার যেটা বলছে বা দাবি করছে যে এই খুনের নেপথ্যে পূর্ব পরিকল্পিত খুনের ঘটনা কিন্তু আগে থেকে প্ল্যান করা হয়েছে। কখন চন্দ্রনাথ বাড়ি ফিরবেন সেই টাইমটা দীর্ঘদিন ধরে হয়তো তার উপর নজর রাখা হয়েছে, রেকি করা হয়েছে, এলাকায় বারবার গাড়ি নিয়ে ঘোরা হয়েছে কারণ কোন রুট দিয়ে এসকেপ করা যায়, এবং পরিকল্পনার মধ্যেই পড়ছে গাড়ির চ্যাসিস নাম্বার কিন্তু বদলে ফেলা বা বিকৃত করে দেওয়া। বেশ। আর রাতেই মধ্যমগ্রামে হাসপাতালে যান শুভেন্দু অধিকারী। আত্মসহায়ক খুনে রাজনৈতিক যোগ উড়িয়ে দিচ্ছেন না শুভেন্দু। পরিকল্পনা করে ঠান্ডা মাথায় খুনের অভিযোগ, দোষীদের রেয়াত নয়, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। পরিকল্পিত ঠান্ডা মাথায় এই খুন সংঘটিত করা হয়েছে। গত 2-3 দিন ধরে রেকি করে একটি ফলস নাম্বার প্লেট লাগানো গাড়ি নিয়ে এটা করা হয়েছে। তারা এটার নিষ্পত্তি করবেন। ডিজিপি সিদ্দিনাথ গুপ্তা নিজে এসেছিলেন, তারা বলেছেন যে তারা অতি দ্রুত চিহ্নিত করবেন এবং প্রাথমিকভাবে যা তারা পেয়েছেন এটি একটি পরিকল্পিত রিপোর্ট। আইন হাতে নেবেন না, শান্তি রক্ষার বার্তা শুভেন্দু অধিকারীর। আমরা গোটা রাজ্যে বিজেপি কর্মী সমর্থকদের বা বিজেপি বিধায়ক সাংসদদেরকে যারা সহযোগিতা করেন তাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা কেউ আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই, যাতে অভয়ার মতো বিচারহীন না থাকে তার ব্যবস্থা আমরা সকলকে অনুরোধ করব। শান্তি বজায় রাখুন এবং এই পরিবারগুলোর পাশে থাকুন। আর এই যে আত্মসহায়ক চন্দ্রনাথ, তিনি 8 বছর ধরে শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন, অর্থাৎ 8 বছর ধরে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক হয়েছিলেন। কিন্তু তার আগে এই চন্দ্রনাথের লাইফ কিরকম ছিল, কি কাজ করতেন তিনি? কারণ 2019 থেকে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। একটু জানার চেষ্টা করব সুস্মিতার কাছ থেকেই। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, 2019 থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে চন্দ্রনাথ রথ, তার আগে কি করতেন ইনি? দেখো, তার আগে চন্দ্রনাথ রথ তিনি দীর্ঘদিন 18 বছর বায়ুসেনা কর্মী হিসেবে নিজের পেশাগত জীবনকে চালিয়েছেন এবং তারপর তিনি আগাম অবসর গ্রহণ করে বেসরকারি সংস্থায় কাজে নিযুক্ত হন। চন্দ্রনাথ রথ তিনি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা। তার মা, তিনিও রাজনৈতিক পরিবারের সন্তান এবং তার মা তৃণমূল কংগ্রেসের এক সময়ের পঞ্চায়েতের সদস্য ছিলেন এবং পরবর্তী সময়ে 2020 সালে শুভেন্দু অধিকারীর হাত ধরেই তার মায়েরও বিজেপিতে যোগদান। 2019 থেকে খাতায় কলমে চন্দ্রনাথ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক হিসেবে নিয়োজিত বা নিযুক্ত হলেও তার আগে থেকেই দীর্ঘদিনের শুভেন্দু অধিকারীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক, এবং যারা খুব কাছ থেকে শুভেন্দু অধিকারী কিংবা চন্দ্রনাথ রথকে দেখেছে বা তাদের সম্পর্ককে চাক্ষুষ করেছে তারা অন্তত জানে যে শুভেন্দু অধিকারী এবং চন্দ্রনাথ রথ দুজনের মধ্যে যে সম্পর্ক তা সন্তান এবং পিতার সম্পর্ক ছাড়া কম নয়। শুভেন্দু অধিকারী তিনি গতকাল যখন হাসপাতালে ঢুকেছেন, তিনিও যে তার বডি ল্যাঙ্গুয়েজ সেটা যেমন প্রমাণ করেছে, তেমন তিনি বাইরে বেরিয়ে এসে ক্যামেরার সামনেও বলেছেন ভগ্ন হৃদয় নিয়ে তিনি গিয়েছেন সেখানে। চন্দ্রনাথ রথ শুধুমাত্র 2019-এ শুভেন্দু অধিকারী যখন মন্ত্রিত্ব পান, তার যে আত্মসহায়ক পদে নিযুক্ত হওয়ার পর তার কাজকর্ম যেমন দেখতেন, 2020 সালের পর 2021-এ বিরোধী দলনেতা হওয়ার পর শুভেন্দু অধিকারী তার যাবতীয় কাজকর্ম, বিধানসভার ভিতরে যে সমস্ত কার্যক্রম শুভেন্দু অধিকারীর নথি তথ্য থেকে আরম্ভ করে কাগজপত্র, বেসরকারি বা সরকারি মাধ্যমের যে সমস্ত কাজকর্ম থাকে একজন বিরোধী দলনেতার, তার কাগজপত্র যেমন দেখতেন ঠিক তেমনই পাশাপাশি বিধানসভার বাইরে যে সমস্ত কার্যক্রম হবে, অর্থাৎ মাঠে ময়দানে নেমে রাজনীতি করার ক্ষেত্রে যে সমস্ত কার্যক্রম থাকে একজন রাজনৈতিক নেতার, শুভেন্দু অধিকারীর সেই সকল বিষয়টাই দেখতেন চন্দ্রনাথ রথ। অর্থাৎ ক্যামেরার সামনের শুভেন্দু অধিকারী এবং ক্যামেরার পিছনের শুভেন্দু অধিকারী, গোটা বিষয়টাকেই চন্দ্রনাথ রথ ছায়া সঙ্গীর মতো তার দায়িত্ব পালন করেছেন। তার পাশাপাশি ভোট পর্বে ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারী নির্বাচিত জনপ্রতিনিধি হওয়ার আগে পর্যন্ত সেখানকার যিনি প্রার্থী হওয়ার পর থেকে ভবানীপুর কেন্দ্রে একটানা লাগাতার কাজ করে গিয়েছেন চন্দ্রনাথ রথ। তার কারণ নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই কেন্দ্রেই শুভেন্দু অধিকারীকে সমান তালে নির্বাচনী প্রচার সামলাতে হয়েছে। সুতরাং ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর অবর্তমানে যাবতীয় কাজকর্ম
রাজনৈতিক পরিচালনা, কর্মীদেরকে উজ্জীবিত করা, সেই কাজটা ক্যামেরার পেছন থেকে করে যেতেন চন্দ্রনাথ রথ। অর্থাৎ বায়ুসেনা কর্মী, প্রাক্তন বায়ুসেনা কর্মী, যিনি 18 বছর বায়ু সেনা মারফত দেশের সেবায় নিজেকে নিয়োজিত ছিলেন। চণ্ডীপুরের বাসিন্দা এই চন্দ্রনাথ রথ রহরা রামকৃষ্ণ মিশনের ছাত্র, তিনি অত্যন্ত মেধাবী ছাত্র, তার পরিবারের লোকজন এবং পাড়ার লোকজন যেমন বলছেন। তার পাশাপাশি তিনি দীর্ঘদিনের শুভেন্দু অধিকারীর ছায়া সঙ্গী, শুধুমাত্র 8 বছর খাতায় কলমে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক থাকলেও দীর্ঘদিনের সম্পর্ক শুভেন্দু অধিকারীর সঙ্গে, যিনি কলকাতায় কাজের সুবাদে এই মধ্যমগ্রামের ফ্ল্যাটে থাকতেন। সোনিয়া। একেবারে সুস্মিতা, পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে চন্দ্রনাথের বাড়ি, দোষীদের করা শাস্তির দাবি পরিবারের।